সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো নিটোল টাটার সংবাদ শিরোনাম। সর্বোচ্চ আদালতের রায়ে কোটা আন্দোলনকারীরা হতাশ হবে না, আশা প্রধানমন্ত্রীর। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। আগামীকাল সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করলেন কোটা আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর উত্তাপ উত্তেজনা, হল ছেড়েছেন বেশিরভাগ শিক্ষার্থী। ঢাকার বাইরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের তুমুল সহিংসতা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে সর্বোচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত সকলকে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশা প্রকাশ করেন আদালতের রায় নিয়ে শিক্ষার্থীদের হতাশ হতে হবে না। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। অত্যন্ত পরিতাপের বিষয় হলো কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। কাল সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ সন্ধ্যায় এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। রাত 8:30 ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি লিখেছেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ, বিজিবি, র্যাবের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন পালিত হবে। শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না। অ্যাম্বুলেন্স ছাড়া চলবে না কোনো গাড়ি। আজও দিনভর উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সন্ধ্যায় পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে এলেও রাতে ঢাকা মেডিকেল এলাকায় জড়ো হন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে পুলিশ তাদেরকে হটিয়ে দেয়। হল ছেড়ে গেছেন সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের কারণে বুধবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল উত্তাল। বিকেলের দিকে পরিস্থিতির অবনতি ঘটে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের উত্তেজনা বেড়ে যায়। উপাচার্যের বাসভবনের সামনে মঙ্গলবার নিহতদের গায়েবানা জানাজার আয়োজন করেন আন্দোলনকারীরা। জানাজা শেষে কফিন মিছিল বের করা হয়। এ সময় তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।
একে একে ছোড়া হয় বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি জোরদার করা হয়। এর আগে শাহবাগে ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঘিরে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। আয়োজন করা হয় জানাজার। অন্যদিকে কোটা আন্দোলনকারীরা দিনভর ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার প্রতিবাদ জানান। এটা আমাদের একটা থামানোর চাল, তাছাড়া এটা কিছুই না। তবে এইভাবে করে সাধারণ ছাত্রদের আন্দোলন থামানো যাবে না। একটা গাইবানা জান, যেটা একটা পলিটিক্যাল প্রোগ্রাম, ফলে আমরা এখানে এসেছি, কিন্তু আমরা এখানে মারপিট করতে আসি নাই। ছাত্রলীগের নেতাকর্মীরাও সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেন। পরিস্থিতি সামাল দিতে টিএসসি, নীলক্ষেত, দোয়েল চত্বর, শাহবাগ সহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। কোটা সংস্কার আন্দোলনে হামলা ও শিক্ষার্থী নিহতের প্রতিবাদে অপরাজেয় বাংলার সামনে সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। 6টা প্রাণ ঝরে গেছে। এখন আপনাদের মনে হচ্ছে ইউজিসির কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে আপনারা বিশ্ববিদ্যালয় বন্ধ করবেন। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইউজিসির কথা চলে না, চলবো না, এবং কোনো এখতিয়ার নাই ইউজিসির বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দেবার। নিয়োগগুলোর দিকে তাকান, সব জায়গাতেই সাধারণ ছেলেমেয়েরা আসতে পারছে না। কাজে সাধারণ ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবে, সেইটাই স্বাভাবিক। আজকে যে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হলো, এটা কার স্বার্থে দেওয়া হলো? এটা কি আমাদের সাধারণ ছাত্রদের স্বার্থে? সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। চলতি সপ্তাহে এই আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী আসিফ জামান সুমিত। তিনি জানাবেন এই মুহূর্তের খবর। তার কাছে যাচ্ছি। সুমিত, আপনি আজ দিনভরই ক্যাম্পাসে রয়েছেন, এই মুহূর্তে ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি কি জানাবেন? সব শিক্ষার্থী কি হল ছেড়েছেন কিনা? দোলা, মূলত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক বাইরের অংশে, অর্থাৎ নীলক্ষেত মোড়ে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখন পর্যন্ত মোবাইলের যেটি আসলে 4G সেবা সেটি বন্ধ রয়ে থাকার কারণে আমরা সেখান থেকে সরাসরি কোনো ধরনের টেলিকাস্ট করতে পারছি না, যে কারণে আমাদের অবস্থান নিতে হয়েছে বিশ্ববিদ্যালয়ের ঠিক বাইরে। তবে এর আগ মুহূর্ত পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই অবস্থান করেছি এবং দিনভর সেখানে যা ঘটেছে তা অনেকটা এরকম যে আজকে বিক্ষুব্ধ যারা শিক্ষার্থী ছিলেন, অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন যারা ছিলেন, তারা কিন্তু গতকালকে যে 6 জন দেশের বিভিন্ন জায়গাতে মারা গেছে তাদের গায়েবানা জানাজার একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান বলতে এটি এক ধরনের তাদের আন্দোলনের অংশ ছিল। সেই আন্দোলন সেখানে মূলত আজকে টিএসসিতে অনুষ্ঠিত হওয়ার পরেই কিন্তু পুলিশের সঙ্গে সাধারণ এই আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে এবং এই আন্দোলনকারীদের সংঘর্ষ সে সময় কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং এটি টিএসসি থেকে ভিসি চত্বর পর্যন্ত এবং সবশেষ এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া হিসাবে যে জায়গাগুলো খ্যাত, অর্থাৎ সূর্য সেন হল, বিজয় ৭১ বঙ্গবন্ধু হল এবং জিয়া হল যে অংশটিতে রয়েছে জসিমউদ্দিন হল, ওই অংশতে শিক্ষার্থীরা আসলে চলে যাওয়ার পরে পুলিশ সেই পর্যন্ত শিক্ষার্থীদেরকে ধাওয়া করে এবং সেখানে গিয়ে অবস্থান নেয়। সেই জায়গা থেকে আমরা এক পর্যায়ে দেখেছি যে কিছু শিক্ষার্থী হল ত্যাগ করে চলে গিয়েছেন। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কিছু সময় আগেও কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার এবং শহীদুল্লাহ হল এই অংশের শিক্ষার্থীরা বের হয়ে আসে এবং পুলিশের সঙ্গে সেখানেও তাদের হালকা পাতলা সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানেও পুলিশকে তাদেরকে নিবৃত্ত করার জন্য সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করতে হয়। এখন পর্যন্ত ভিসি চত্বরের এই এলাকাতে পুলিশের অবস্থান রয়েছে, পুলিশের সাজোয়া যানগুলো মোতায়েন রয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতক্ষণ পর্যন্ত সেখানেই অবস্থান করছিলেন। মূলত এখন আজকে রাত অবধি যেটি বলা হচ্ছে যে আন্দোলনকারী শিক্ষার্থীরা এই হল ছেড়ে গিয়েছেন। পুলিশ এমনটি সরাসরি আসলে গণমাধ্যমে সব বলছেনও না, আবার তারাও যে বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণ হয়েছে এটা ভেবে তারা বিশ্ববিদ্যালয় থেকে চলে যাচ্ছেন এটিও আসলে এখন পর্যন্ত আমরা দেখিনি। তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যেটি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন যে আন্দোলনটি হচ্ছিল এবং সেখানে মূলত শুরুতে প্রতিপক্ষ হিসাবে ছাত্রলীগের সঙ্গে একটি সংঘর্ষ হয়, পরবর্তীতে পুলিশ থেকে জানানো হয়েছিল যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে সহায়তা চাইবে সেভাবেই মূলত তারা
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা করবেন। তো আজকে আমরা দেখলাম যে আসলে পুলিশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করেছেন, যেটিও কিন্তু এই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে পুলিশ প্রবেশ করার কারণে তারা বলছেন যে তাদের ক্যাম্পাসে আসলে আইনশৃঙ্খলা বাহিনী কেন প্রবেশ করলো, সেজন্য তারা প্রশাসনের অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও কিন্তু সে ধরনের জবাব চেয়েছেন। দোলা। সুমিত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এদিকে রাজধানীর শনির আখড়া এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ, তার সাথে টেলিফোনে যুক্ত হচ্ছি আমরা। সোহাগ, এই মুহূর্তে শিক্ষার্থীদের অবস্থান সম্পর্কে জানাবেন, আন্দোলন কোন পর্যায়ে রয়েছে? কয়েকজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি, বিস্তারিত জানাবেন আমাদের। কাজলার এই মোড়ে কিন্তু ফ্লাইওভারে ওঠার পথ অর্থাৎ আন্দোলনকারীরা বন্ধ করে দেয়। তো বিকাল 4টা পর্যন্ত আন্দোলনকারীরা তারা শান্তভাবে কিন্তু এখানে সড়ক অবরোধ করে তারা কোঠা আন্দোলনের জন্য তারা কিন্তু দাবি করে এবং স্লোগান করে। শেষ পর্যন্ত বিকাল 4টার সময় পুলিশ তাদেরকে অনুরোধ করে, বারবারই অনুরোধ করার চেষ্টা করে যে অনেক হয়েছে, আপনারা এখন চলে যান, আবার পরবর্তীতে আপনারা কি করেন। কিন্তু এত সারাটা দিন ধরে যদি আপনারা ফ্লাইওভারটা বন্ধ করে রাখেন তাহলে সাধারণ মানুষের ভোগান্তি হবে। অনেক অসুস্থ মানুষ আছে যারাও কিন্তু চলাফেরা করতে পারছে না। কিন্তু পুলিশ একাধিকবার তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও কিন্তু আন্দোলনকারীরা তারা যায় না। পরবর্তীতে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কেদানি গ্যাস, তারপর হচ্ছে রাবার বুলেট ফাঁকা নিক্ষেপ করে। এই ঘটনায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশ এবং র্যাবের উপরে কিন্তু ইট পাটকেল ছুড়ে মারে। এতে করে হচ্ছে পুলিশ সহ মোট 6 জন কিন্তু আহত হয়। পরবর্তীতে যখন এটি সন্ধ্যা হয়ে যায়, ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা কিন্তু ফিরে চলে যায়, এটাই কিন্তু পুলিশ প্রথমে কাজ করে। পরবর্তীতে যখন পুলিশ যাত্রাবাড়ি থানায় অবস্থান নেয় র্যাব পুলিশ, তখন প্রায় 200-250-র মতো আন্দোলনকারীরা হঠাৎ করে কিন্তু থানার উপরে হামলা করে এবং এই ঘটনায় মেয়র ফ্লাইওভারের যে কাউন্টার আছে সেখানে আগুন ধরিয়ে দেয় এবং র্যাব 10-এর 2টো গাড়িতে পুলিশের একটি গাড়ি কিন্তু তারা ভেঙে ফেলে এবং একটি লেগুনা গাড়ি ডাম্পিং, তাতে তারা আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে আবার তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য রাবার বুলেট এবং টিয়ার সেল নিক্ষেপ করে এবং পরবর্তীতে তারা কিন্তু ঠিক আবার গিয়ে রাত 8:30-9টার দিকে কিন্তু তারা কাজলার সেই ফ্লাইওভারের মোড়ে কিন্তু অবস্থান করে কিন্তু তারা আবার যান চলাচল কিন্তু একদম বিচ্ছিন্ন করে দেয়। পরবর্তীতে পুলিশের সাজোয়া যান, র্যাব পুলিশ গিয়ে কিন্তু তাদেরকে আবার রাজধানীর শনির আখড়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ আহমেদ। আবারও যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মুহূর্তে রয়েছেন সহকর্মী তানভীর খন্দকার, তার কাছে জানবো সবশেষ অবস্থা। তানভীর, আপনি এই মুহূর্তে ঠিক কোন জায়গাতে অবস্থান করছেন জানাবেন, ক্যাম্পাসের পরিস্থিতি কি? সকাল থেকে আজকে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম উত্তপ্ত ছিল এবং দুপুর 3:30টার পরে কিন্তু আপনি জানেন যে কর্তন করে পুলিশ সদস্যরা তারা কিন্তু চারদিক থেকে আজকে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম উত্তপ্ত ছিল এবং দুপুর 3:30টার পরে কিন্তু আপনি জানেন যে কর্তন করে পুলিশ সদস্যরা তারা কিন্তু চারদিক থেকে একেবারে হলপাড়া বলে খ্যাত সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দিকে এগোতে থাকেন এবং সেখানে কিন্তু আপনি দেখেছেন 3:30-4টার পরে কিন্তু তারা আসলে মুহুর্মুহু আপনার সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয় এবং ছত্রভঙ্গ করার পর আস্তে আস্তে তারা এগোতে থাকে। একটা পর্যায়ে যখন 71 হলের কাছাকাছি চলে যায় তখন কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদের পক্ষ থেকে দুজন প্রতিনিধি এসে আসলে তারা অনুরোধ করে ভেতরে যে সাধারণ ছাত্ররা যারা আছেন, আন্দোলনকারী ছাড়াও যে সাধারণ ছাত্ররা আছেন, তারা আসলে বের হয়ে যেতে চান। তারা ব্যাগটা গুছিয়ে রেখেছেন, ব্যাগ কিন্তু আসলে যাওয়ার সুযোগ পাচ্ছেন না, ভয় পাচ্ছেন। পরে পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয় যে আসলে ঠিক আছে আপনারা চলে যান, আপনাদের সেই সুযোগ দেওয়া হলো। তারপর কিন্তু তারা দল বেঁধে নীলক্ষেত মোড় দিয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করে। এই পর্যন্ত আমরা জানি, কিন্তু তার
তারপরেও প্রায় এত শিক্ষার্থীর মধ্যে আসলে সব হলগুলো ফাঁকা হয়েছে কিনা বা সব শিক্ষার্থীরা চলে গেছেন কিনা এই বিষয়টি এখনো পুরোপুরি আমরা নিশ্চিত করতে পারিনি। তবে যারা এখানে থেকে বের হয়ে যাচ্ছেন এরকম দু একজনের সাথে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে এখনো আসলে হলের ভেতরে অনেকেই কিছু সংখ্যক শিক্ষার্থী রয়েছেন, বিশেষ করে রোকেয়া হল, অন্যান্য বঙ্গবন্ধু হল, এইরকম জায়গা থেকে আমরা কিন্তু দেখেছি তারা বলেছেন ভেতরে দু একজন থাকতে পারেন এবং যারা বের হয়ে যাচ্ছেন তারা সেই সময় অর্থাৎ সন্ধ্যার পর 7টার দিকে আমি কথা বলেছিলাম, 7টা সাড়ে 7টার দিকে, সেই সময় কিন্তু আমাকে বলেছিলেন যে এখনও কিছু কিছু শিক্ষার্থী থাকতে পারেন। এই একটি বিষয় আমরা রয়েছে। আমরা দেখেছি যে আপনাকে সবশেষ যে ঘটনাটি আমি কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম গণমাধ্যম কর্মীরা, যে সন্ধ্যার পর থেকে শান্তই ছিল, থমথমে অবস্থা বিরাজ করছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, কিন্তু রাত 10টার পরে আমরা দেখেছি কিছু হঠাৎ করে সাউন্ড গ্রেনেডের শব্দ পাচ্ছিলাম আমরা টিএসসি মোড় থেকে, টিএসসি চত্বর থেকে। তারপরে আমরা সেই সাউন্ড গ্রেনেড যেখানে হচ্ছিল সেই দিকে এগিয়ে যে আমরা দেখি যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কিন্তু বেশ কয়েকটি থেমে থেমে সাউন্ড গ্রেনেড হচ্ছিল। আমরা সেইখানে যখন যাই হঠাৎ তখন দেখি যে পুলিশ সদস্যরা হঠাৎ করে দল বেঁধে আপনার দোয়েল চত্বরের দিক থেকে এবং শহীদ মিনারের কেন্দ্রীয় শহীদ মিনারের দিক থেকে সামনের দিকে ঢাকা মেডিকেলের দিকে অগ্রসর হতে থাকে এবং তারা আসলে প্রস্তুতি নিয়ে তারপর আমরা তখন দেখি যে উল্টা দিক থেকে অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে প্রায় 150-200 আন্দোলনকারী তারা কিন্তু সামনের দিকে আসছিল এবং পুলিশকে লক্ষ্য করে আসলে তারা স্লোগান দিচ্ছিল এবং তারা আসলে ইট ছুটছিল। সেই সময় কিন্তু পুলিশ আসলে একেবারে প্রস্তুতি নিয়ে তাদেরকে আসলে বেশ কিছু সাউন্ড গ্রেনেড ছোড়ে রাত 10টার পরে এবং বেশ কিছু কয়েকটি টিয়ার শেল ছোড়ে এবং তারপরে কিন্তু এই যে ছাত্ররা আসলে ঢাকা মেডিকেল কলেজের দিকে যে আন্দোলনকারীরা আসলে ঢাকা মেডিকেল কলেজের সামনের দিকে আসছিল তারা ছত্রভঙ্গ হয়ে পিছিয়ে ওঠে এবং পিছিয়ে হতে হতে একটা পর্যায়ে গিয়ে তারা তানভীর, আপনাকে ধন্যবাদ। কোটা সংস্কারের নামে চলমান আন্দোলনে উত্তপ্ত সারা দেশ। বন্ধ ঘোষণার পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রণক্ষেত্রে পরিণত হয় বরিশাল সহ বেশ কয়েকটি স্থান। গত কয়েকদিনের মতো বুধবারও উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দিনে রাতে দফায় দফায় চলে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষ। বরিশালে দুপুর থেকে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল যেন রণক্ষেত্র। সন্ধ্যা 7টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে বিজিবি, র্যাব ও পুলিশের সদস্যরা। প্রশাসন ভবনের সামনে থেকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়ায় কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন আহত হন। কুষ্টিয়ায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফেনীতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। শেরপুরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে 20 জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ার শেল ছোড়ে। আন্দোলনকারীরা বুধবার বিকাল থেকে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন ঘেরাও করে রাস্তায় অবস্থান নেন। বগুড়া
বগুড়ার শেরপুরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের সাথে আন্দোলনকারীদের থেমে থেমে সংঘর্ষ হয়েছে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, আজকে দিনভর আপনি আমাদেরকে সেখানকার তথ্য জানিয়েছেন। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি? আন্দোলনকারী শিক্ষার্থীরা কোথায় অবস্থান করছেন? এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি দোলা আপনাকে যদি জানাতে চাই, আমার পিছনে দেখতে পাচ্ছেন একদিকে বিজিবি সদস্য, একদিকে পুলিশ। এখানে সাভার মডেল থানার পুলিশ এবং আশুলিয়া থানা পুলিশ এবং ঢাকা জেলা পুলিশের যারা এখানে সদস্য রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক যেটি সেই মূল ফটকের সামনে অবস্থান করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে এই সন্ধ্যা 7টার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি এখানে অবরুদ্ধ ছিলেন তাকে উদ্ধার করার পরপরই কিন্তু এখানে পুলিশ সদস্যরা যারা ছিলেন ভিতর থেকে তারা এখানে বের হয়ে এসে তারা এই জাহাঙ্গীরনগর মূল ফটকের সামনে চলে আসে। এবং সেই সাথে 9টার দিক থেকে আমরা দেখতে পেয়েছি কিছু কিছু শিক্ষার্থী তারা কিন্তু এখান থেকে বের হয়ে এবং তারা নিজ নিজ গন্তব্যে ছুটে গেছে। এবং আপনাকে তোলা দিনের সার্বিক চিত্রগুলো যদি আপনাকে কিছু বলি, আমরা দেখতে পেয়েছি আজকে সিন্ডিকেটের সভা ছিল, সেই সভা শেষ হওয়ার পর 12টার দিক থেকে কিন্তু সেখানে আন্দোলনরত শিক্ষার্থী তারা কিন্তু সেখানে ছিলেন ভিসি ভবনের ভিসির অফিসের সামনে। সেখান থেকে কিন্তু যেই বন্ধ হওয়ার বা হল ত্যাগ করার বিষয়টি আসার পর থেকে কিন্তু আমরা সেখানে যে আন্দোলনরত শিক্ষার্থী ছিল সেই শিক্ষার্থী কিন্তু তারা কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে, সেই নির্দেশটি তারা মানতে পারেনি। এবং তারপর থেকে কিন্তু পুলিশ এবং আন্দোলনরত শিক্ষার্থী তাদের মাঝে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি কয়েক দফা আলোচনা হয় এবং তাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য বলা হয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে একদিকে পুলিশ ছিলেন এবং আরেক দিকে সেটি হচ্ছে নতুন কলা ভবনের সামনে, সেখানে শিক্ষার্থীরা কিন্তু সেখানে ব্যারিকেড দিয়ে বসে থাকে। তারপরে ঠিক 5টার পর আমরা দেখতে পাই চূড়ান্তভাবে পুলিশ তাদেরকে সেখান থেকে সরার জন্য বলা হলো, তারা সরে নেন। সেই সাথে 5টার পরই কিন্তু পুলিশ তাদের যে অভিযান সেটি শুরু করে এবং আমরা দেখতে পাই সেখান থেকে তারা মোহর টিয়ার গ্যাস এবং সেই সাথে এবং করে কিন্তু 7টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি তাকে কিন্তু উদ্ধার করা হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সামনে যে সাজোয়া যানটি রয়েছে এবং এই মুহূর্তে বিদ্যুৎ তো আমরা দেখতে পাইনি, বিশ্ববিদ্যালয়টি কিন্তু এখন এই মুহূর্তে বিদ্যুৎ নাই। সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ। দোলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন চট্টগ্রামে এম এ হালিম। এবারে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বরিশালের অবস্থা জানতে চাচ্ছি। আমাদের এই বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল, তার কাছে যাচ্ছি। জুয়েল, বরিশালের নতুল্লাবাদ এলাকা ঘিরে তো আজ পুলিশ এবং আন্দোলনকারী শিক্ষার্থী যারা ছিলেন তারা মুখোমুখি অবস্থানে ছিলেন, ঠিক এই মুহূর্তে পরিস্থিতি কি শান্ত হয়েছে কিনা সেখানকার অবস্থা জানাবেন আমাদেরকে। দোলা, পরিস্থিতির আসলে কোনো পরিবর্তন হয়নি। এই মুহূর্তেও গোটা বাস স্ট্যান্ড এলাকা জুড়ে শিক্ষার্থী এবং পুলিশের দফায় দফায় বিক্ষিপ্তভাবে পাল্টা হামলা চলছে। তবে এক পর্যায়ে রাত 10টার দিকে শিক্ষার্থীদের বাস স্ট্যান্ড এলাকা থেকে কিছুটা পুলিশ ছত্রভঙ্গ করে, কিন্তু পরক্ষণেই তারা আবার জড়ো হয়ে এলাকাটি ঘিরে ফেলে এবং পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে। এবং এই মুহূর্তে আমি রয়েছি আমতলা এলাকায়। এখানে সিএনবির পুল যে এলাকাটি রয়েছে সেখানে শিক্ষার্থীরা সড়কে গাছের গুঁড়ি এবং টায়ার ফেলে সেখানে কিছুটা অদূরে তারা বিক্ষোভ করছে এবং সেখানে এখনো অনেক শিক্ষার্থীরা রয়েছে। এবং এ পর্যন্ত আজকের এই সারাদিনে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পথচারী, শিক্ষার্থী, পুলিশ এবং গণমাধ্যম কর্মী মিলে 54 জনকে ভর্তি করা হয়েছে। তবে তাদের মধ্যে 20 জনের অবস্থা ভালো থাকে, তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং বাকি 36 জন কিন্তু এখনো এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে। দোলা, ঠিক এই মুহূর্তে এই অচলাবস্থার কারণে রূপাতলী বাস টার্মিনাল থেকে নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে এবং গণপরিবহন সহ পণ্যবাহী যানবাহন সকলেই কিন্তু সড়কের উপরে আটকে রয়েছে। টানা 8 ঘন্টা ধরে বিরতিহীনভাবে এই অচলাবস্থার কারণে গোটা বরিশাল মহানগরীর যে বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে আসলে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এবং একটি উল্লেখযোগ্য ঘটনা হলো যে বরিশাল মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আলী আশরাফ ভুঁইয়া তিনি আহত হয়েছেন, তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন যে তারা রাতভর এই সড়কে অবস্থান করবেন এবং তাদের আন্দোলন, তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত, সুস্পষ্ট কোনো ঘোষণা আসার আগ পর্যন্ত
তারা অনর অবস্থান করবেন সড়কে এবং তারা সড়ক থেকে পিছু হটবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে মহানগর পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে যুক্ত হয়েছে বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং জেলা পুলিশের সদস্যরা। তারা একযোগে অনেক সদস্যরা মিলে যখন শিক্ষার্থীদের ধাওয়া করছে, তারা কিন্তু পালিয়ে গিয়ে আবার অন্য একটি স্থান থেকে বিক্ষিপ্তভাবে তারা কিন্তু সড়কে অবস্থান করছে, অগ্নিসংযোগ করছে এবং ইট পাটকেল নিক্ষেপ করছে। এভাবে কিন্তু দিনভর চলছে এবং হতাহতের সংখ্যা আস্তে আস্তে। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুর্তজা জুয়েল। কোটা আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা কেন্দ্র করে দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় আশপাশের এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। বিকেলে কাজলায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ শুরু হয়। বুধবার দুপুর 1:40 রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকা শুরু হয় পুলিশের সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ। মুহূর্তের মধ্যেই আশপাশ পরিণত হয় রণক্ষেত্রে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আতঙ্কে পথচারীরা দিক বিদিক ছোটাছুটি করে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। 20 মিনিট ধরে চলে সংঘর্ষ। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনে ঢাকা, চট্টগ্রাম, রংপুরে নিহতদের ঘটনায় পূর্ব ঘোষণা অনুযায়ী বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার আয়োজন করে বিএনপি। দুপুর 1টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৌঁছান। পুলিশ তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু তিনি মসজিদে ঢুকে পড়েন। সেখানে আগে থেকেই নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। বায়তুল মোকাররমে গায়েবানা জানাজা শেষে বেরিয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে অবস্থান ব্যাখ্যা করেন বিএনপি মহাসচিব। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে, এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত। শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের বিষয়েও কথা বলেন তিনি। গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। এদিকে বিকেল 5টার দিকে ঢাকার শনির আখড়ার কাজলা এলাকায় কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলে পাল্টাপাল্টি ধাওয়া। দুই পক্ষই ইট পাটকেল নিক্ষেপ করে। কিছুক্ষণ পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ছাত্রলীগের নেতাকর্মীরা সরে গেলে কোটা আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের শেল ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কোটা আন্দোলনকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জবাব দেন। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের নেতৃত্ব এখন বিএনপি জামায়াতের অশুভ শক্তির হাতে। তাই পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ চুপ থাকতে পারে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানী তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান। চলমান কোটা আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই। কোটা আন্দোলনকে ঘিরে বিএনপি জামায়াত লাশের রাজনীতি করতে চায়। আক্রান্ত যারা হয়েছে তারা ছাত্রলীগের। জামায়াত, শিবির ও বিএনপি এই আক্রমণ করেছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই। ছাত্রদল, ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে চাইছে। এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে। কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান।
চলমান কোটা আন্দোলনে মঙ্গলবার নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এসব জানাজায় ঢল নামে শত শত মানুষের। গুলি খাইছে একটা। মাত্র 22 বছরের তরুণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ চলমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করতে গিয়ে মঙ্গলবার নিহত হন তিনি। রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের জাফরপাড়া মাদ্রাসা মাঠে বুধবার সকালে অনুষ্ঠিত হয় আবু সাইদের জানাজা। পরে এই শিক্ষার্থীর মরদেহ দাফন করা হয়। আপনি এর বিচার কি চাচ্ছেন? খবর পেলাম যে আবু সাইদ পুলিশের গুলি মারা গেছে। আমার দাবি পুলিশের ফাঁসি চাই। খুব কষ্ট করে পরিশ্রম করে লেখাপড়া করছে, খুব বাপ মা ছোট বোন অ্যাকশন করছে, অনেকে খুব বাপ মায়ের দেওয়ার মতো কোনো অবস্থানে আসিল না। কক্সবাজারের পেকুয়ায় কোটা সংস্কার আন্দোলনে নিহত ওয়াসিম আকরামেরও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার ভোরে আকরামের মরদেহ গ্রামের বাড়ি পৌঁছায়। এ সময় এলাকার শত শত মানুষ সেখানে ভিড় জমান। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে গায়েবানা জানাজা করেছে দিনাজপুর জেলা বিএনপি। বিকেলে দলীয় কার্যালয়ের পাশে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। একইভাবে দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা হয়। এতে জেলা বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পর এবার প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। প্রতিক্রিয়ায় কোটা আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি সহিংস হামলা থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে সংস্থাটি। বুধবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বাংলাদেশে চলমান ঘটনা প্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে। খেলার খবর ঘোষণা করা হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের তারিখ। বাফুফে কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভা শেষে সংস্থার সভাপতি কাজী সালাউদ্দিন জানান, 26 অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। তবে বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার অনেক পরে নির্বাচন করতে অনুমতির প্রয়োজন হবে ফিফার। এই বিষয়ে ফিফার সাথে আলোচনা করা হবে বলে জানান বাফুফের সভাপতি। তিনি জানান, মূলত আগস্ট মাসে নারী টি-20 বিশ্বকাপ এবং শোকের মাস হওয়ায় নির্বাচন পেছানোর মূল কারণ। টানা 16 বছর ধরে বাফুফের সভাপতি পদে আছেন কাজী সালাউদ্দিন। আগামী নির্বাচনেও অংশগ্রহণ করবেন কিনা তার কোনো উত্তর দেননি তিনি। আমরা 26 অক্টোবর উই হ্যাভ ফিক্সড দ্য ডেট ফর ইলেকশন, যেটা ধরেন আপনারা প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ আমাদের মেয়াদের পরে। সো আমরা 3 তারিখের মধ্যে করতে চেয়েছিলাম, যে ইয়ের মধ্যে ডিউরিং আওয়ার পিরিয়ড, বিকজ মেয়েদের মধ্যে ওয়ার্ল্ড কাপের জন্য হোটেল অনেক কিছুর প্রবলেম আছে। উই কুড ডু ইট। সো বেস্ট টাইম বোর্ড হ্যাজ ডিসাইডেড। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। সর্বোচ্চ আদালতের রায়ে কোটা আন্দোলনকারীরা হতাশ হবে না, আশা প্রধানমন্ত্রীর। আগামীকাল সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করলেন কোটা আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর উত্তাপ উত্তেজনা, হল ছেড়েছেন বেশিরভাগ শিক্ষার্থী। ঢাকার বাইরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের তুমুল সহিংসতা। আর এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা গাফেজ। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।